ঋতু আজ প্রথমবার তার বড় বোন মিতুর শ্বশুরবাড়িতে এসেছে। কলিং বেল বাজলে মিতু এসে দরজা খুলে হঠাৎ ঋতুকে দেখে অবাকের সাথে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মিতু তার বোনকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলতে থাকে, ঋতু, তুই এতদিন পর? এই 1.5 বছর কোথায় ছিলি বোন? তোর কোনো খোঁজ খবর পাইনি আমরা। তুই জানিস বাড়ির সবার কি অবস্থা হয়েছিল? সবাই কতটা চিন্তিত ছিল, সবাই কতটা ভয় পেয়ে গিয়েছিল তোর হুট করে একটা চিঠি লিখে গায়েব হয়ে যাওয়াটায়। আমরা কত জায়গায় খুঁজেছি তোকে। ঋতু নিজে থেকে মিতুকে ছাড়িয়ে হাসি মুখে বোনের গালে হাত দিয়ে বলল, সবার থেকে দূরে গিয়ে আমি নিজের মতো বাঁচতে চেয়েছিলাম, নিজেকে চিনতে চেয়েছিলাম, প্রমাণ করতে চেয়েছিলাম নিজেকে। হ্যাঁ, আমি পেরেছি, নিজেকে কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি। প্রতিদিন আশেপাশে সবার মুখে আমার এই গায়ের কালো রং নিয়ে খোঁটা শুনতে শুনতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। অথচ কেউ তখন আমার মনের অবস্থাটা বুঝতেই পারেনি। বুঝতে পারিনি বললে ভুল হবে, বুঝতে চাইনি। তাই ইন্টার পরীক্ষার রেজাল্ট হওয়ার পরপরই আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। মিতু খুব উৎকণ্ঠিত হয়ে ঋতুর গালে ও হাতে ধরে জিজ্ঞেস করলো, কিন্তু তুই হঠাৎ করে কোথায় গিয়েছিলি? আমাদের বলে যেতে পারতি। আমরা কি তোকে কখনো খারাপ কথা বলেছি? বাইরের মানুষের কথা চিন্তা করে তুই আমাদের কেন কষ্ট দিলি? ঘরের মানুষরা আমরা কি তোকে কখনো খারাপ কোনো কটু কথা বলেছি? জানিস মায়ের কি অবস্থা হয়েছিল? মায়ের ব্লাড প্রেশার, ডায়াবেটিস বেড়ে খারাপ অবস্থা হয়ে গেছিল। মায়ের কথা শুনে ঋতুর মুখায়বে আষাঢ়ে মেঘ ভর করলো। দীর্ঘশ্বাস ফেলে ঋতু মলিন হাসলো। অতঃপর বলল, সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবো? ভেতরে আসতে বলবি না? মিতু মাথায় হাত দিয়ে বলল, দেখেছিস, কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছি, ভেতরে আয়। কিন্তু একটা কথা, তুই আমার শ্বশুরবাড়ির ঠিকানা জানলি কিভাবে? বাড়িতে গিয়েছিলি? ঋতু মুখ ভার করে বলল, না রে, এখনো বাড়িতে যাইনি। বাবা মা কি রিয়াকশন দেবে তার জন্য খুব ভয়ে আছি। আমাকে এখান পর্যন্ত ছোট মামা নিয়ে এসেছেন। মিতু অবাক হয়ে সিঁড়ির দিকে উকি দিল। উকি দিয়ে দেখল তার ছোট মামা সাদাত হক দাঁড়িয়ে আছেন। ছোট মামা সাদাত হক স্বভাবে একটু বাউন্ডলে। তার এই স্বভাবের কারণে মিতুর নানু চিন্তার শেষ নেই। এতটা বয়স হয়ে গেল কিন্তু সাদাত হক এখনো বিয়ে করেননি। বয়স তার 40-এর কোটা ছুঁই ছুঁই। মিতু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, তার মানে মামা সব জানতো? তুই কোথায় ছিলি এটাও জানতো? সাদাত হক এবার সিঁড়ি থেকে উঠে এসে হাসি মুখে বলেন, হ্যাঁ রে, জানতাম আর কি। মিতু কিছুই বুঝে উঠতে পারছে না, তাই সে ঋতু ও সাদাত মামাকে বলল, তোমরা ভেতরে এসে বসো, তারপর বসে বসে সবটা শুনছি। ঋতু ও সাদাত হক ভিতরে এসে সোফায় বসে। মিতু দরজাটা লাগিয়ে সিঙ্গেল সোফাটায় বসে বলে, এবার সব কাহিনী খুলে বলো আমাকে। আমার জন্য তো 2টা বিয়ের ঘর ভেঙে গিয়েছিল। কারণ হচ্ছে আমি তোর বোন, আর আমি হলাম কৃষ্ণবর্ণা। আমার কারণে নাকি বিয়ের পর তোর বাচ্চা হলে তারাও কালো হতে পারে। কি যুক্তি তাদের? প্রাতিষ্ঠানিক শিক্ষা ও টাকার অভাব না থাকলেও তাদের মধ্যে মানবিকতার অভাব ছিল পরিলক্ষিত। সেই বিয়ের ঘরগুলোর কথাতে যে তুই খুব কষ্ট পেতি দেখতাম। তাছাড়া আমার আর কি, আশেপাশের মানুষজনের কম খোঁটা তো আর ছোটবেলা থেকে শুনিনি, অনেক শুনেছি। তাই তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি না হয় চলেই যাই। আমার জন্য আমার বড় বোনের জীবনটা কেন নষ্ট হবে? আমি হলাম কৃষ্ণবর্ণা, কিন্তু আমার বড় বোন তো শুভ্রতায় রাঙানো। আমার জন্য আমার বোনের সুখ আটকে থাকবে তা তো আমি মেনে নিতে পারতাম না। চলে গেলাম নিজেকে প্রমাণ করার উদ্দেশ্যে। আজ আমি সফল, বলতে গেলে কিছুটা সফল। আমার নিজের একটা ছোট বুটিক হাউস আছে। বাড়ি থেকে চলে যাওয়ার সময় এত বছরে নিজের জমানো ঈদের সালামিগুলো নিয়ে গিয়েছিলাম। গুনে গুনে 15,000 ছিল। তারপর সাদাত মামা 5,000 টাকা দিল। 20,000-এ শুরু করলাম আমার স্বল্প স্বপ্নের ছোঁয়া। প্রথমে শুরু অনলাইন পেজ থেকে, আমার কৃষ্ণকায়া পেজ। তারপর ধীরে ধীরে সেটা সফলতার মুখ দেখল। অতঃপর অফলাইনে করে এগুলাম। আমার ছোট্ট বুটিক হাউসে এখন 2জন বিধবা নারী ও 3জন স্বামী পরিত্যক্তা কৃষ্ণবর্ণা নারীর কর্মসংস্থান হয়েছে। 4 মাস হলো বুটিক হাউসটি দাঁড়িয়েছে। আমার ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষ শেষ হয়ে দ্বিতীয় বর্ষ শুরু হলো। মিতুর চোখে যেন জল ভরে উঠল। বোনের জন্য তার গর্ব হচ্ছে। সে তার বোনকে জড়িয়ে ধরল, চোখ মুছে বোনের হাত ধরে বলল, আমিও ওসব সাদা চামড়ার মানুষদের আর কাছে ঘেঁষতে দিইনি। বিয়ে করেছি এক কৃষ্ণবর্ণের ছেলেকে, যে কিনা আমাকে ভীষণ ভালোবাসে, যার ভালোবাসে আমি শুভ্রতা খুঁজে পাই। দাঁড়া, তোর দুলাভাইকে ফোন করি, ফোন করে আসতে বলি। আর আমার শাশুড়ি মা ভেতরে ঘরে ঘুমাচ্ছেন, বিকেলবেলা তো, নামাজটা পড়ে একটু ঘুম দেন। আমি আবার সন্ধেবেলা মাগরিবের আগে দিয়ে ওনাকে জাগিয়ে দিই। ঋতু আশেপাশে তাকিয়ে বলল, বাড়িতে আর কেউ নেই? আর কে থাকবে? কেন, তোর দেবর ননদ এরা? মিতু হেসে বলে, কেন তোকে সাদাত মামা বলেনি? ঋতু সন্দিহান কণ্ঠে শুধায়, কি বলবে? এই যে তোর দুলাভাই সাগর, তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাও পালিত। আমার শ্বশুর শাশুড়ি কোনো সন্তান ছিল না, তারপর ওনারা সাগরকে দত্তক নেন। আমার শ্বশুরমশাই বছর 2 আগে মারা গেছেন, আমার বিয়েরও আগে।
এখন শাশুড়ি ও স্বামীকে নিয়েই আমার ছোট্ট সংসার। ও, মামা আমাকে সেসব বলেনি, অবশ্য আমিই জিজ্ঞাসা করিনি। মামা যখন বাস স্ট্যান্ডে আমায় আনতে গেছে তখন আমি সবার আগে তোর বাসায় আসবো বলেছি, তারপর মামা নিয়ে আসলো। ভালো করেছিস, তুই একটু বস, আমি এখনই আসছি। মিতু রান্নাঘরের দিকে যেতে যেতে সাগরকে কল করলো। সাগর ফোন রিসিভ করলে মিতু সালাম দিয়ে বলে, তোমার অফিস ছুটি হয়েছে? ছুটির সময় হয়ে এসেছে, কেন? মিতু উৎফুল্ল চিত্তে বলল, আমার ছোট বোন ঋতু ফিরে এসেছে, 1.5 বছর পর সে ফিরেছে। সাগর অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, কি বলছো, সত্যি? হ্যাঁ একদম সত্যি। শোনো, তুমি আসার পথে মা বাবাকেও সাথে করে নিয়ে আসো, তাদেরকে ফোন করে তৈরি থাকতে বলো, জলদি আসবে। মা বাবাকে কিন্তু বলবে না ঋতুর কথা, সারপ্রাইজ দিব। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি মা বাবাকে সাথে করে নিয়ে আসবো, তাদেরকেও বলবো না। মিতু খুশি মনে ফোন রেখে দেয়। প্রায় ঘন্টাখানেক পর সাগর মিতুর বাবা মাকে নিয়ে বাড়ি ফিরল। মিতু দরজা খুলে মাকে জড়িয়ে ধরে তারপর ভেতরে আনে। মিতুর মা তাহমিনা খাতুন বলেন, কি হয়েছে রে মিতু, হঠাৎ করে জামাই বাবাজিকে দিয়ে আমাদের জরুরি তলব করালি? কোনো সমস্যা হয়েছে? তোর শাশুড়ি ঠিক আছেন? না মা, কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, তাই জন্য ডাকা। মিতুর বাবা রহমত শিকদার বলেন, কিসের সারপ্রাইজ? আরে বাবা একটু অপেক্ষা করো। আচ্ছা, তাকে ডাকছি। মিতু চোরা হেসে ঋতুকে ডাকলো, ঋতু, আয় ঋতু, আয় এবার। ঋতুর নাম শুনে তাহমিনা খাতুন যেন স্তব্ধ হয়ে গেছেন। রহমত শিকদার বিমর্ষ দৃষ্টিতে নিশ্চুপ হয়ে সামনের দিকে চেয়ে আছেন। ভেতরে মিতুর রুমে ঋতু ও সাদাত হক এতটা সময় এই মুহূর্তের অপেক্ষা করলেও এখন ভয়ে বের হতে পারছে না। আবারও মিতুর গলা শোনা গেল। ঋতুকে সাদাত হক বলেন, তুই চল, কিছু হবে না। আবাদুল্লাহ ভাই প্রথমে তো রাগ করবেনি, 1.5 বছর তাদের অনুমতি ছাড়া তাদের থেকে দূরে ছিলি, তারপর সব ঠিক হয়ে যাবে, দেখিস। ঋতু মলিন হেসে মাথা নাড়িয়ে ড্রয়িং রুমের দিকে যায়। ঋতুকে দেখে তাহমিনা খাতুন ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। ঋতুও মাকে জড়িয়ে ধরে কাঁদছে। এই দৃশ্য দেখে মিতু সাগর চোখ ভিজে উঠেছে। বেশ খানিকটা সময় পর ঋতু মাকে ছেড়ে তার বাবার কাছে গেল। বাবার পায়ের কাছে বসে মাথা নিচু করে রাখলো। প্রায় মিনিটখানেক পার হওয়ার পর রহমত শিকদার মৌনতা ভাঙলেন, ছোট মেয়ের গালে সজোরে একটা চট দিয়ে। উপস্থিত সকলে হতবাক হয়ে যায়। মিতু এগিয়ে আসা ধরলে ঋতু আগেই হাত উঠিয়ে সবাইকে থামতে বলে দেয়। ঋতু ওর বাবার পা ধরে বলল, তোমার এই কৃষ্ণবর্ণা মেয়ের জন্য তোমার আরেক মেয়ের বিয়ে হবে না, তা আমি এক বোন হয়ে মানতে পারিনি। সবার তো আমার গায়ের রঙের উপর মন্তব্য করার শখ বহু আগে থেকেই, কিন্তু বারবার আপুর বিয়ে ভাঙতে থাকলে তোমরা অনেক কষ্ট পেতে, তাই দূরে চলে গিয়েছিলাম। সেই সাথে নিজেকে প্রমাণ করতে হতো। বাবা, আজ আমি 5 জন অসহায় নারীর পাশে দাঁড়িয়েছি। তাদের কর্মসংস্থান হয়েছে আমার নিজের ছোট কৃষ্ণকায়া বুটিক হাউসে। রহমত শিকদার ছোট মেয়ের দিকে তাকায়। তার শ্যামবর্ণা মেয়েটাকে সে তার বড় মেয়ের থেকে ভিন্ন নজরে তো দেখতো না। ছোট মেয়েটাকে সে বরং বেশি ভালোবাসে। রহমত শিকদার নরম হলেন। তারপর তিনি বলেন, সাদা চামড়া মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে না, কালোই জগতের আলো। যার মন সাদা তার বাহ্যিক রংটা কোনো কিছুই না। এই জন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি? ঋতু উঠে রহমত শিকদারকে জড়িয়ে ধরে বলেন, তখন জরুরি ছিল, এরপর থেকে না বলে আর কোথাও যাব না বাবা। সাগর বাবা মেয়ের ভালোবাসা দেখে বলল, সমাজকে পরিবর্তন করতে হবে। শ্যামবর্ণাকে সবার ছিছি মন্তব্য করে তা বর্জন করতে হবে। মানুষ তার কর্মে সম্মানিত হয়, তার রূপে নয়। আরে ময়না, তুমি এত সাত সকালে? সাদিয়া সকাল 6টা বাজে ঘুম থেকে উঠেছে। সাধারণত এত সকালে বাসার কেউ ওঠে না। সাদিয়া এই বাসার বউ হয়ে আসার পর থেকে তাকেই সকালে উঠে বাসার সব কাজ শেষ করতে হয়। সবার জন্য সকালের নাস্তা বানাতে হয়। বাড়ির ছেলের বউ বলে কথা, আর সকাল সকাল না উঠলে শাশুড়ির কটু কথা শোনা থেকে তার রেহাই পাওয়া মুশকিল। সাদিয়া বাসার সব কাজ সবেমাত্র শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ায় সকালের নাস্তা বানানোর জন্য। এমন সময় বাসার কলিং বেল বাজার শব্দ শুনে সাদিয়া মনে মনে বলতে লাগলো, এত সকালে আবার কে আসলো? সাদিয়া বাসার মূল দরজা গিয়ে খুলে দেয়। দরজা খুলতে ময়না হনহন করে হেঁটে জেসমিনের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। ময়না এই বাসার বড় মেয়ে, সাদিয়ার বড় ননদ। এত সকালে ময়নাকে দেখে সাদিয়া প্রশ্নটা করে, কিন্তু ময়না সাদিয়ার কথার উত্তর দেয় না। সে নিজের রুমের দিকে পা বাড়ায়। ময়না রুমে গিয়ে ছোট বোনের পাশে শুয়ে ঠুকরে কেঁদে ওঠে। ময়নার বিয়ের আগে 2 বোন একসাথে এই রুমেই থাকত। ময়নার ছোট বোন জেসমিন কারোর কান্নার আওয়াজ শুনে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বড় আপুকে দেখে জেসমিন বিস্মিত হয়। সাদিয়া ময়নার সাড়া না পেয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সবার জন্য সকালের নাস্তা বানাতে। ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে উপস্থিত হয়েছে। জেসমিন, যা তো, ময়নাকে ডেকে আন, সবাই মিলে একসাথে নাস্তা করব। জেসমিন মায়ের এক কথায় বোনকে ডাকতে গেল।
কারণ সে জানে তার মা রাহিমা একটু বদমেজাজি মহিলা, যা বলে তা বলা মাত্র করতে হয়। সেজন্য সে তার বোনকে ডাকতে গেল, কিন্তু ময়না আসলো না। সে এসে চেয়ারে বসতে বসতে বলে, আপু আসলো না। সাদিয়া, নাস্তাটা রুমে দিয়ে আসো। সাদিয়া শাশুড়ির কথা মতো ময়নার রুমে খাবারটা দিতে চায়। সাদিয়া নাস্তার প্লেট হাতে ময়নার কাছে যেতেই সে দেখল ময়না বালিশে হেলান দিয়ে দিয়ে কি যেন ভাবছে, আর তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। সাদিয়া গিয়ে ময়নাকে ডাকতেই সে তাড়াতাড়ি করে চোখের পানি মুছতে লাগে। ময়না সাদিয়ার দিকে তাকায়, কিছু বলে না। সাদিয়া ময়নার দিকে নাস্তার প্লেটটা এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য সকালের নাস্তা এনেছি, খেয়ে নাও। বলে নাস্তার প্লেটটা খাটের পাশে ছোট টেবিলের উপর রেখে চলে যায়। সবাই নাস্তা শেষ করে একে একে সবাই উঠে চলে যাচ্ছে, যে যার মতো কাজে চলে যাবে। ওয়াহাব অফিসে চলে যায়, জেসমিন তার কলেজে। কিন্তু রাহিমা বেগম বসে বসে কিছু একটা ভাবছে। এটা খেয়াল করলো সাদিয়া। সে শাশুড়িকে কিছু জিজ্ঞেস না করে থালা বাসনগুলো রান্নাঘরের দিকে নিয়ে যায় পরিষ্কার করার জন্য। আর এদিকে রহিমা বেগম মেয়ের এমন হুট করে এত সকালে চলে আসা দেখে চিন্তিত। রহিমা বেগম উঠে মেয়ের রুমের দিকে এগিয়ে যায়, গিয়ে দেখে ময়না নাস্তা খায়নি। উনি মেয়েকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোর? কিন্তু ময়না উত্তর দেয় না, সে মাথা নিচু করে থাকে। এটা দেখে রহিমা বেগম এবার একটু রাগী গলায় বলেন, কি হয়েছে বলবি? এবার ময়না কান্না করতে করতে বলে, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তোমাদের জামাই আমায় ডিভোর্স দিয়েছে। সাদিয়া ময়নার রুমের দিকে আসছিল ময়নাকে দিয়ে যাওয়া নাস্তার প্লেটটা ধুবে বলে নিয়ে যেতে। এরপর সে দুপুরে রান্নার ব্যবস্থা করবে। কিন্তু সে দরজায় আসা মাত্র ময়নার কান্নার সুরে ডিভোর্সের কথাটা শুনতে পায়। সাদিয়া রুমে ঢুকে এমন একটা ভাব করলো যেন সে কিছুই শোনেনি। সাদিয়ার এমন হুট করে চলে আসায় রাহিমা বেগম কিছুটা বিরক্তিকর সুরে বলেন, কারো রুমে ঢুকলে বলে ঢুকতে হয়, ভুলে গেছ? রাহিমা বেগম শুরু থেকে ছেলের বউয়ের সাথে খারাপ আচরণ করে। সাথে বড় মেয়ে ময়নাও মায়ের মতো ভাবির সাথে বাজে ব্যবহার করত। কিন্তু সাদিয়ার ছোট ননদ সে আলাদা, মা আর বড় বোনের মতো না। তাই সে ভাবির কাছে ননদ নয়, সে যেন তার বোন। রাতে সবাই খাবার টেবিলে খেতে বসেছে। এমন সময় রাহিমা বেগম বলেন, তোর ডিভোর্স হয়েছে? ওরা ডিভোর্স করে পাঠিয়ে দিয়েছে? জেসমিন বড় বোন ময়নার দিকে তাকিয়ে বলে, আপু তোর ডিভোর্স হয়েছে? সকালে কাউকে কিছু বলি না যে? কথা বলা শেষ হতে রাহিমা বেগম জেসমিনকে ধমক দেয়। জেসমিনও ধমক খেয়ে চুপ হয়ে যায়। ওয়াহাব বোনের ডিভোর্সের কথাটা মায়ের মুখ থেকে শুনেই যেন নীরব হয়ে যায়। পরের দিন সকালবেলা সাদিয়া সবার জন্য নাস্তা রেডি করে। এর মধ্যে সবাই নাস্তার টেবিলে এসে হাজির হয়েছে। এমন সময় সাদিয়া ময়নাকে উদ্দেশ্য করে বলে, ময়না, নাস্তা করা শেষ হলে আমার সাথে প্লেটগুলো পরিষ্কার করতে এসো। এখন থেকে বাড়িতে যখন থাকবে তখন বসে না থেকে ঘরের কাজগুলো করো। সাদিয়ার মুখে এমন কথা শুনে রাহিমা বেগম অবাক হয়ে গেল, কারণ আগে কখনো এমন কথা বলেনি সাদিয়া। আর এখন বলার কারণ সাদিয়া এই বাড়ির বউ হয়ে আসার পরে তাকে সব কাজ করতে হয়। সাদিয়া রাহিমা বেগমের কাছে ছেলের বউ না, যেন কাজের মেয়ে। আর ময়নাও তার সাথে মাকে অনুকরণ করে তেমন আচরণ করত। এই জন্য সাদিয়ার সুযোগ এসেছে শাশুড়ি আর ননদকে দু কথা শোনানোর। কারণ বিয়ের পর থেকে কখনো শাশুড়ি আর বড় ননদের থেকে ভালো ব্যবহার পায়নি সে। ময়না সাদিয়ার এমন কথা শুনে মায়ের দিকে তাকালো, কিন্তু রাহিমা বেগম চুপ করে আছে আর মনে মনে ভাবছে, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। মনের বিয়েটা মূলত রাহিমা বেগমের ইচ্ছেতে হয়েছিল। আর রাহিমা বেগম ছোট থেকে মেয়েকে সাংসারিক কোনো কাজ করাতো না বলেই সে সাংসারিক কোনো কাজ বোঝে না বললেই চলে, যার ফলে শ্বশুরবাড়িতে কোনো কাজ করতে সে চাইতো না। আর এজন্য প্রতিদিন শাশুড়ির সঙ্গে তর্ক বিতর্ক চলত। আর ময়নার হাজব্যান্ড রাতে এসে এসব শোনার পর ময়নার সাথে প্রতি রাতে ঝামেলা লেগেই থাকত। ময়নাও মায়ের মতো বদমেজাজি আর জেদি, যা শেষ পরিণতি ডিভোর্সে এসে পৌঁছেছে। ওয়াহাব এভাবে হঠাৎ করে বোনের ডিভোর্স হওয়াতে তারও কাজে মন বসছে না। তার উপর সাদিয়াও ইদানিং এ বিষয় নিয়ে ওয়াহাবের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। সাদিয়াও ডিভোর্সি ননদের উটকো ঝামেলা টানতে চায় না। এদিকে সাদিয়া দিন দিন বড্ড জেদি হয়ে উঠেছে। সে ময়নাকে এই বাসায় সহ্য করতে পারে না। সহ্য হবেই বা কিভাবে? ওয়াহাব আর সাদিয়ার বিয়েটা হয়েছিল ভালোবাসার বিয়ে, যেটা রাহিমা বেগম আর তার বড় মেয়ে ময়না মেনে নিতে পারেনি। আর তখন থেকে শুরু হয় সাদিয়ার উপর দুর্ব্যবহার আর নিষ্ঠুর আচরণ। এগুলো কি করে ভুলে যাবে সাদিয়া? তাই তার সংসারে উটকো ঝামেলা না থাকুক সেটা সে চায় না। ময়না ভাবির কাছ থেকে এমন আচরণ আর এমন কথা শুনে চোখের কোণ বেয়ে পানি ঝরে ঝরে পড়ে। ভাবির সাথে পুরনো দুর্ব্যবহারগুলোর কথা মনে পড়ে যায় ময়নার। মনে মনে বলে, আমার সাথে এমনই হওয়া উচিত, এটাই আমার পাপের শাস্তি। এদিকে রাহিমা বেগম ছেলের বউয়ের এমন ব্যবহারে তিনি খানিকটা চিন্তিত। পরের বাড়ির মেয়ে বলে তাকেও তো কম অত্যাচার করেনি তিনি, কিন্তু তবুও মেয়েটা এত কিছু সহ্য করে এই সংসারে পড়ে আছে এখনো। জেসমিন ছোট বলে তার কোনো কথা তেমনভাবে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু আজ জেসমিন সাহস করে মায়ের রুমে গেল। তার মা রাহিমা বেগম ছোট মেয়েকে দেখে নরম গলায় বলল, এখানে আয়, আমার পাশে বস। জেসমিন মায়ের এমন নরম ব্যবহারে চমকে যায়। সে মায়ের পাশে বসে ইতস্তত বোধ করে। রহিমা বেগম মেয়েকে উসখুস করে দেখে বলেন, কিছু বলবি? না, মানে হ্যাঁ, একটু কথা ছিল। এত হ্যানা করার কি হয়েছে? মা তো আমি বল।
মা দেখো, তুমি ভাইয়া ভাবিকে ভালোবেসে বিয়ে করেছে বলে তুমি ভাবিকে পছন্দ করো না। আর প্রথম দিকে সে সাংসারিক কোনো কাজ জানতো না বলে এতদিন ভাবির সাথে যে আচরণ করেছো, যে ব্যবহার করে এসেছো, ঠিক একই কারণে আজ বড় আপুর এই পরিণতি। তুমি যদি আপুকে একটু শাসন করতে আর সাংসারিক কাজ শেখাতে, তাহলে হয়তো সে শ্বশুরবাড়িতে এমন অবস্থায় পড়তো না আর বদমেজাজি হতো না। হ্যাঁ, সেটা আমি এখন ক্ষণে ক্ষণে উপলব্ধি করতে পারছি। আপুকে একটু বোঝাও, আপুর এই অবস্থা সহ্য করতে পারছি না, কষ্ট হয়। কথাটা বলে জেসমিন মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। রহিমা বেগম ছোট মেয়ের কাছ থেকে এমন কথা শোনার পর একটু চিন্তিত হয়ে পড়েন। মনে মনে ভাবেন কথাটা সত্যি। তিনি মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে যদি পার্থক্য না খুঁজতেন আর নিজের মেয়েকেও শাসন আর সাংসারিক করে তুলত, তাহলে হয়তো মেয়ে এভাবে ডিভোর্সি হয়ে ফিরে আসতো না। তার অতিরিক্ত ভালোবাসা আর আহ্লাদের কারণে মেয়েকে বদমেজাজি করে তুলেছে। পরদিন সকালে রহিমা বেগম সকাল সকাল উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে থাকেন। রহিমা বেগম রান্নাঘরের দিকে যেতেই দেখতে পান সাদিয়া নাস্তা বানাতে ব্যস্ত। রহিমা বেগম সাদিয়ার কাছে গিয়ে কান্না করতে করতে সাদিয়াকে বলেন, বৌমা, আমি এতদিন ভুল করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও বলে আরো বেশি করে কান্নায় ভেঙে পড়েন। সাদিয়া তার শাশুড়ি মাকে এমন কান্না করতে দেখে শাশুড়ির কথার উত্তরে বলে, মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আর আপনি তো আমার মায়ের মতোই, আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। আমি মন থেকে সত্যি অনুতপ্ত সাদিয়া। সাদিয়া খুশিতে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে। সাদিয়ার কথা শেষ হওয়া মাত্রই রাহিমা বেগম বলেন, বৌমা, তুমি যাও নাস্তার টেবিলে, আজকে নাস্তা আমি বানাবো। আমি হাতে হাতে একটু সাহায্য করি মা। আচ্ছা বেশ, তবে করো। নাস্তার টেবিলে বসে ওয়াহাব নাস্তা মুখে দিতেই বলে, আজ নাস্তার স্বাদ ভিন্ন লাগছে। সাদিয়া রেঁধেছে বলে মনে হয় না? আজ মা রান্না করেছে। ওয়াহাব আর জেসমিন সাদিয়ার থেকে শুনে অনেকটা খুশি হয়ে যায়। ময়নাও মনে কিছুটা শান্তি পায়। সে মাথা নিচু করে বলে, ভাবি, আমি আমার ব্যবহারের জন্য অত্যন্ত দুঃখিত, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি সব ভুলে গেছি ময়না, এসব নিয়ে ভেবো না, নাস্তা করো। ময়না শান্তি পায়, আনন্দে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ওয়াহাব পরিবারের শান্তি ফিরে আসায় নিজেও খুশি মনে নাস্তা করে। তার পরিবারের শান্তিটা বজায় থাকুক এভাবেই।